ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা রিডাকশন অফ মাল্টিপল সাবসিস্টেমস এই চ্যাপ্টার শুরু করছিলাম। সো এই চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে কোনো একটা বড় ব্লক ডায়াগ্রাম থাকলে ওইটাকে কিভাবে আমরা রিডিউস করতে পারি, রিডিউস করে কিভাবে একদম সিম্পলিফাই করে তার ট্রান্সফার ফাংশনটা বের করতে পারি। সো ওইটা ছিল ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। আজকে আমরা দেখবো এরকম সিস্টেমকে আমরা ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট না করে সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে বলা হয় এসএফজি, সিগন্যাল ফ্লো গ্রাফ। তো এই দুই রকমের রিপ্রেজেন্টেশনই সম্ভব, একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম দিয়ে আর একটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়ে। ব্লক ডায়াগ্রামে যেরকম আমরা সিগন্যালকে রিপ্রেজেন্ট করার জন্য বক্স ইউজ করছি, তারপর অ্যারো সিম্বল দিয়ে দেখাইছি যে এই জায়গা থেকে এই জায়গায় ফ্লো হচ্ছে। তো এই জায়গার মধ্যে এরকম সিগন্যাল ফ্লো গ্রাফ রিপ্রেজেন্টেশনে কিছু কনভেনশন আছে যে কোন জিনিসকে আমরা কিসের মাধ্যমে কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আমরা এই জায়গার মধ্যে সিগন্যাল ফ্লো গ্রাফে যে কোনো সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যারো সিম্বল ইউজ করব, যে কোনো সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যারো সিম্বল ইউজ করব। আর অ্যারো সিম্বলের উপরে যে ভ্যালুটা থাকবে ওইটা ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশন মিন করবে। আর যে কোনো সিগন্যালকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা জাস্ট একটা সার্কেল ইউজ করব, এরকম একটা সার্কেল ইউজ করব যেটা দিয়ে আমরা কোনো সিগন্যালকে রিপ্রেজেন্ট করব। এখন এই জায়গার মধ্যে দেখো একটা সিস্টেম দেখানো হয়েছে। এখানে R1S, R2S, R3S এই তিনটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এই জন্য তিনটা ডট। আর আউটপুট সিগন্যাল হচ্ছে C1S, C2S, C3S, এই জন্য এই জায়গায় আরো তিনটা ডট। তারপর হচ্ছে কি এই জায়গায় ফ্লো হচ্ছে G1S, এই জায়গায় -G2, এই জায়গায় -G3। সো এই অ্যারো সিম্বল একটা সিস্টেম মিন করতেছে যেটার ট্রান্সফার ফাংশন হচ্ছে G1S, এই এররটা মিন করতেছে -G2S। এখন এই যে সিগন্যালটা VS, যে কোনো একটা সিগন্যাল এটা আমরা কিভাবে পাবো, যেমন এই সিগন্যালটা হচ্ছে এই নোডের মধ্যে, এটাকে আমরা একটা নোড হিসেবে চিন্তা করতে পারি। সো এই নোডের মধ্যে যতগুলা সিগন্যাল আসছে সবগুলা সাম করলে যে আউটপুটটা পাবো ওইটাই হচ্ছে এই সিগন্যালের ভ্যালুটা মিন করবে। আবার বলতেছি, যে কোনো একটা সিগন্যাল পয়েন্টে বা যে কোনো একটা নোডে যতগুলা সিগন্যাল আসছে সবগুলাকে যদি সাম করি, শুধু যতগুলা আসছে, আউটগোয়িং না, শুধুমাত্র ইনকামিং গুলা, ইনকামিং সবগুলাকে সামেশন করলে আমরা এই পয়েন্টে সিগন্যালের ভ্যালুটা পাবো। সো এই জায়গা থেকে যদি আমরা ভিএস টা বের করতে চাই তাহলে ভিএস সমান কি আসবে, R1S ইন্টু G1S মাইনাস R2S ইন্টু G2S প্লাস R3S ইন্টু G3S। তাহলে এই যে নোডটা এটা আমার একসাথে কিন্তু দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে কি সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতেছে, আর একটা ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা সামিং জাংশন দিয়ে যেই কাজটা করতাম এই জায়গায় কিন্তু অটোমেটিক্যালি সেই কাজটাই করে ফেলতেছে। সিমিলারলি C2S যদি আমরা এখন বের করতে চাই তাহলে C2S কি হবে, C2S হবে এইটার মধ্যে ইনকামিং। সো VS এটার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে G5S, তাহলে C2S সমান আমরা লিখতে পারবো VS ইন্টু G5S। তো এই হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ রিপ্রেজেন্টেশন। তো আমরা ব্লক ডায়াগ্রামে যেরকম ক্যাসকেড সিস্টেম, প্যারালাল কানেকশন, ফিডব্যাক সিস্টেম এগুলো দেখছিলাম, তো এই জায়গার ক্ষেত্রেও সিমিলার। যদি সিগন্যাল ফ্লো গ্রাফে আমরা, যেমন এটা ছিল আমাদের ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনে ক্যাসকেড ফর্ম, এটা ছিল ইনপুট RS, আর G1, G2, G3 হচ্ছে তিনটা ডিফারেন্ট সিস্টেমকে আমরা ক্যাসকেডে কানেক্টেড করছি। তো এই জায়গার মধ্যে যদি এটাকে দেখাইতে চাই তাহলে কিভাবে দেখাবো, যে RS এর জায়গায় একটা সিগন্যাল দেখাবো আমরা একটা সার্কেল দিয়ে, CS একটা আউটপুট সিগন্যাল, আর মাঝখানে G1, G2, G3 এই তিনটা হচ্ছে তিনটা অ্যারো সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব, আর এইগুলো হচ্ছে এইটার ইন্টারমিডিয়েট নোড গুলা V1S, V2S। সো এটা হচ্ছে ক্যাসকেড কানেকশন। সিমিলারলি যদি আমরা প্যারালাল কানেকশন করতে চাই তাহলে RS, CS ইনপুট আউটপুট দিলাম, তারপর ইনপুট থেকে G1S আসতেছে, তারপর G2S, G3S, সো G1S, G2S, G3S। তারপর কিন্তু এই জায়গার মধ্যে আমাদের আলাদা কোনো সামিং জাংশন ইউজ করার দরকার পড়তেছে না, কারণ এই নোডটাই আমাদের সামিং জাংশনের কাজ করতেছে। মানে এই CS টা হবে
এই তিনটার সামেশন। সো এই জন্য এটাতে আলাদা সামিং জাংশনের দরকার পড়ে না। সিমিলারলি যদি আমরা ফিডব্যাক ফর্ম রিপ্রেজেন্টেশনটা দেখি, তাহলে আর এস সিগন্যাল, তারপর হচ্ছে এখানে গেইন 1 বুঝাচ্ছে যে এইটাতে আর এস যেটা আছে ওইটাই আসছে, কোনো কিছু দিয়ে মাল্টিপ্লিকেশন আমরা করি নাই। তারপরে এই জায়গার মধ্যে পাচ্ছি আমরা এইটা থেকে যে সিগন্যালটা আসতেছে এটা জিএস হয়ে আউটপুটে যাচ্ছে। সো এই নোড থেকে জিএস হয়ে আউটপুটে যাচ্ছে এবং আউটপুট থেকে আমরা এইচএস টা ফিডব্যাক হিসেবে নিয়ে আসতেছি। যদি নেগেটিভ ফিডব্যাক ইউজ করি তাহলে এখানে আমরা -এইচএস ইউজ করব। সো নেগেটিভ ফিডব্যাক হিসেবে আসলো, তার মানে ইএস যে সিগন্যালটা এরর সিগন্যাল, এটা কি মিন করতেছে, ইএস টা হবে তাহলে আরএস এইচএস। সো এই জায়গায় আমাদের আলাদা কোনো সামিং জাংশন ইউজ করার দরকার নাই। সো এই হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ রিপ্রেজেন্টেশন। এখন আমরা ব্লক ডায়াগ্রামে যে এরকম করে সিম্পলিফাই করছিলাম, সিস্টেমটাকে রিডিউস করে করে আমরা সিম্পলিফাই করে ট্রান্সফার ফাংশন বের করছিলাম। তো আমরা চাইলে কোনো একটা সিস্টেমকে সিগন্যাল ফ্লো গ্রাফে রিপ্রেজেন্ট করার পরে ওইটাকে আর আমরা যদি সিম্পলিফাই না করি, সিম্পলিফাই না করে চাইলে আমরা ডিরেক্টলি ওইটা ট্রান্সফার ফাংশন বের করতে পারি। একটা বড় সিস্টেম থাকলে, যেমন সাপোজ এইখানে একটা সিস্টেম আছে, বড় একটা সিস্টেম, তো এটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফে রিপ্রেজেন্ট করা আছে। সো আমরা এখন কি করব, এইটা যদি ট্রান্সফার ফাংশন বের করতে চাই আমরা, তাহলে একটা ওয়ে আমরা শিখছিলাম, সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম থাকলে ওইটাকে আস্তে আস্তে রিডিউস করে করে একদম সিম্পল ফর্মে নিয়ে আসবো, তখন আমরা ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাব। তো আমরা ওই ওয়েতে না গিয়ে ডিরেক্টলি এই ফ্লো গ্রাফটা ইউজ করে ট্রান্সফার ফাংশনটা বের করতে পারি। সো ওইটা করার জন্য যে ওয়ে, সেটাকে বলা হয় মেসনস রুল। এটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য কেসে পরীক্ষায় একটা মেসনস রুলস এর প্রবলেম থাকে আর কি। সো এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তো এইরকম একটা সিস্টেম আছে সাপোজ সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়ে, তো আমরা কিভাবে মেসনস রুল অ্যাপ্লাই করে এইটা ট্রান্সফার ফাংশনটা বের করব, এইটার জন্য আমাদের কয়েকটা বিষয় জানা লাগবে। প্রথমে হচ্ছে যেই সিস্টেমটা আমাদেরকে দেয়া হয়েছে ওই সিস্টেমের মধ্যে লুপ গেইন কয়টা আছে। লুপ গেইন হচ্ছে যদি আমরা যে কোনো একটা নোড থেকে, ট্রাভেলিং শুরু করি, সাপোজ এই নোড থেকে V5S যেটা আছে এই জায়গা থেকে যদি আমরা ট্রাভেল করা শুরু করি, তাহলে এরো ডিরেকশন বরাবর যদি আমরা যাই, সাপোজ এই জায়গা থেকে আমরা এই এরো ডিরেকশন বরাবর, এই যে এই এরো ডিরেকশন বরাবর আসছি, আসার পরে যদি আমরা এরো ডিরেকশন ফলো করে আবার আগের নোডে ফিরে আসতে পারি, যেমন আমি যদি এখন এই দিকে এই ডিরেকশনটা ফলো করি, তাহলে ফলো করে আমি যেই নোড থেকে স্টার্ট করছিলাম ওই নোডে আবার ফিরে আসি, তাহলে আমরা বলবো এখানে একটা লুপ কমপ্লিট হয়েছে। সো এটাকে তখন এই যে লুপের যে গেইন ওইটাকে বলা হয় লুপ গেইন। সাপোজ এই লুপের গেইন যদি আমরা বলি তাহলে হচ্ছে G2S H1S, মানে তার দুইটা ট্রান্সফার ফাংশনকে মাল্টিপ্লাই করলে যেটা হবে ওইটাকে আমরা বলতেছি এই লুপের গেইন। সো এরকম করে আমাদের প্রথমে ক্যালকুলেট করতে হবে যে যেই সিস্টেমটা দেয়া হয়েছে ওই সিস্টেমের মধ্যে কতগুলা লুপ গেইন আছে। আমরা এই জায়গায় একটা লুপ গেইন পাইলাম G2H1। সো এখানে আমাদের চারটা লুপ গেইন আছে, একটা পাচ্ছি আমরা G2S H1S। সিমিলারলি এই জায়গার মধ্যে দেখো, আমরা যদি এই নোড থেকে শুরু করি তাহলে G4S H2S এটা পাচ্ছি। তো এই জায়গায় আরেকটা পাইলাম G4S H2S। সো এই জায়গার মধ্যে আমরা আরেকটা পাবো, যদি এই জায়গা থেকে শুরু করে আমরা এই দিক দিয়ে ব্যাক না করে সামনেরটাতে যাই, G4S G5S, তারপর এইটা দিয়ে যদি ব্যাক করি H3S। খেয়াল রাখতে হবে যে নোড থেকে শুরু করতেছি ওইটাতেই কিন্তু ব্যাক করতে হবে। তো G4S G5S H3S, তাহলে এখানে আমরা আরেকটা পাইলাম G4 G5 H3। সিমিলারলি আমরা যদি G5 দিয়ে ট্রাভেল না করে G4 এর পরে G6 এ যাই, অ্যারো চিহ্ন কিন্তু চেঞ্জ করা যাবে না, অ্যারো ডিরেকশনেই যাইতে হবে। সো এখানে এই ডিরেকশনে অ্যারো আছে। সো G4 তারপরে G6, তারপরে আমরা H3 দিয়ে আসতে পারি, তাহলে আরেকটা পাচ্ছি G4 G6 H3। এই চারটা লুপ গেইন পাইলাম আমরা। সো এই সিস্টেমের মধ্যে আর কোনো লুপ গেইন নাই, মানে আর কোনো লুপ মিসিং নাই। তো এটার মধ্যে চারটাই আছে। খেয়াল রাখতে হবে যতগুলা লুপ আছে সবগুলা লুপের কিন্তু গেইন নিতে হবে। তো আমরা এই সিস্টেমে চারটা লুপ গেইন পাচ্ছি।
তারপর হচ্ছে আমাদের দেখতে হবে যে ফরওয়ার্ড পাথ কয়টা আছে। টু ফরওয়ার্ড পাথ গেইন। ফরওয়ার্ড পাথ গেইন হচ্ছে ইনপুট থেকে আউটপুটে আরএস টু সিএস আমরা কয়টা ওয়েতে ট্রাভেল করতে পারি, আরএস থেকে সিএস এ আমরা কয়টা ওয়েতে যাইতে পারি, ওইটাই হচ্ছে ফরওয়ার্ড পাথ। সো এই সিস্টেমে দুইটা ফরওয়ার্ড পাথ আছে। একটা হচ্ছে কি আমরা যদি এই জায়গা থেকে শুরু করি, দেখো আরএস থেকে, একটা হচ্ছে আমরা জি1, তারপর জি2, জি3, জি4, জি5, জি7, মানে একদম স্ট্রেট যদি আমরা চলে আসি তাহলে জি1, জি2, জি3, জি4, জি5, জি7, এই জায়গায় আমরা একটা ফরওয়ার্ড পাথ পাইলাম। আবার আমরা যদি কি করি, এই ডিরেকশনে জি1, জি2, জি3, জি4 এ আসার পরে জি5 দিয়ে না গিয়ে আমরা যদি জি4 থেকে জি6 তারপর জি7 এ যাই, তাহলে আমরা আরেকটা পাথে কিন্তু ইয়েতে আউটপুটে যাইতে পারবো। সো এইটাকে আমরা আরেকটা ফরওয়ার্ড পাথ বলতে পারি। সো এটাকে আমরা আরেকটা ফরওয়ার্ড পাথ বললাম। দ্যাট মিন্স আমাদের এই সিস্টেমের মধ্যে দুইটা ফরওয়ার্ড পাথ পাচ্ছি আমরা, চারটা লুপ গেইন পাচ্ছি আর দুইটা ফরওয়ার্ড পাথ গেইন পাচ্ছি, আর কোনো ফরওয়ার্ড পাথ কিন্তু নাই। তো আমরা এই দুইটা জিনিস পাইলাম, চারটা লুপ গেইন আর দুইটা ফরওয়ার্ড পাথ গেইন। তারপর আমরা কি করব, একটা টার্ম আমরা ইন্ট্রোডিউস করলাম যেটাকে আমরা বলতেছি ডেল্টা। ডেল্টা সমান কি, আমরা ডেল্টা কিভাবে বের করব, মানে আমাদেরকে এখন ডেল্টা বের করতে হবে। এখন ডেল্টাটা আমরা কিভাবে বের করব, কেউ কিছু বলতেছো? আচ্ছা, এখন আমরা ডেল্টা কিভাবে বের করব, সেটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস। তো আমরা এই জায়গায় লুপ গেইন পাচ্ছি, সো সবগুলা লুপ গেইনের সামেশন নিব। 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস প্লাস সামেশন অফ নন টাচিং লুপ গেইনস টেকেন টু এট এ টাইম। দেখো এই জিনিসটা আমি একটু পরে বলতেছি। তো প্রথম হচ্ছে 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস, সামেশন অফ লুপ গেইনস এটা বুঝলাম। তারপর বলছে কি নন টাচিং লুপ গেইনস টেকেন টু এট এ টাইম মাইনাস সামেশন অফ নন টাচিং লুপ গেইনস টেকেন থ্রি এট এ টাইম, পরে আবার প্লাস সামেশন অফ নন টাচিং লুপ গেইনস টেকেন ফোর এট এ টাইম, পরে আবার মাইনাস, এরকম করে সাইন চেঞ্জ হইতে থাকবে আর একটা একটা করে আমরা বাড়াইতে থাকবো। তো এটা কি মিন করতেছে, এই দুইটা টার্ম তো বুঝলাম যে 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস, পরে নন টাচিং লুপ গেইনস টেকেন টু এট এ টাইম, এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে যেমন এই সিস্টেমের মধ্যে যদি আমরা দেখি যে এই সিস্টেমে যদি আমরা নন টাচিং লুপ নেই তাহলে কয়টা নন টাচিং লুপ পাবো। যেমন সাপোজ আমরা যদি ধরি এই লুপ G2H1 এই লুপটা আর G4H2 এই লুপ, এই দুইটা লুপ কিন্তু নন টাচিং, মানে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। সো এই জন্য এই দুইটাকে আমরা বলতে পারি নন টাচিং লুপ। এখন এই দুইটার গেইনকে যদি মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো ওইটাকে আমরা বলতেছি নন টাচিং লুপ গেইন টেকেন টু এট এ টাইম, মানে দুইটা নিয়ে আমরা নন টাচিং লুপ গেইন বের করতেছি। সো দুইটা লুপ নিয়ে নন টাচিং লুপ গেইন বের করতেছি, সো এই জন্য এটাকে বলতেছি নন টাচিং লুপ গেইনস টেকেন টু এট এ টাইম। তো এইভাবে দেখতে হবে আমাদের সিস্টেমের মধ্যে দুইটা দুইটা করে কতগুলা নন টাচিং লুপ আছে। এখন নন টাচিং লুপ এটা আমরা কিভাবে ডিফাইন করব, যদি তাদের মধ্যে কোনো কমন নোড না থাকে, ডু নট হ্যাভ এনি নোডস ইন কমন, যদি কোনো কমন নোড না থাকে তখন আমরা বলবো ওই দুইটা লুপ হচ্ছে নন টাচিং। সো এই জায়গার মধ্যে আমরা একটা পাচ্ছি G2H1, G4H2, এই দুইটা নন টাচিং, মানে 1 2 এই দুইটা হচ্ছে আমাদের নন টাচিং। তো এই দুইটার গেইন যদি নেই তাহলে পাবো G2H1 ইন্টু G4H2। তো এই জায়গায় পাচ্ছি আমরা G2H1 ইন্টু G4H2, পাইলাম একটা। আবার আমরা যদি G2H1 এর সাথে G4 G5H3 নেই তাও কিন্তু এই দুইটা নন টাচিং থাকতেছে। সো আমরা একবার 1 3 নিতে পারবো। সিমিলারলি আমরা এক নাম্বার লুপের সাথে এই 4 নাম্বারটাও নিতে পারবো, G4 G6H3 এটাও নিতে পারবো। তো আমরা একের সাথে দুই পাচ্ছি একবার, 1 3 1 4, এই তিনটা কম্বিনেশন পাচ্ছি, কিন্তু 2 3 4 এগুলা থেকে আমরা কোনোটা নন টাচিং পাবো না, কারণ এগুলার মধ্যে কমন নোড আছে। যেমন আমরা যদি 2 নাম্বার লুপের সাথে 3 নাম্বার লুপের কথা চিন্তা করি তাহলে এই দুইটা নোড কিন্তু কমন, সো এগুলা হচ্ছে টাচিং লুপ, এগুলাকে নেওয়া যাবে না। তাহলে দুইটা করে নিয়ে নন টাচিং লুপ পাচ্ছি আমরা তিনটা,
G2H1 G4H2 G2H1 G4G5H3 আর G2H1 G4G6H3। সো এটা হচ্ছে সেকেন্ড পার্টটা আমরা পাচ্ছি। তারপর হচ্ছে কি নন টাচিং লুপ গেইনস টেকেন 3 এট এ টাইম। এখন আমরা আমাদের সিস্টেমের মধ্যে দেখব যে এরকম তিনটা লুপ পাওয়া যায় নাকি যেগুলো একটার সাথে আরেকটা নন টাচিং। এই সিস্টেমে যদি দেখি আমরা এরকম তিনটা লুপ পাওয়া পসিবল না, কারণ একটা দুইটা তারপরে আমরা যেটাই লুপই নেই না কেন সেইটার সাথে সেকেন্ড লুপটা টাচিং লুপ হয়ে যাচ্ছে। সো আমাদের এই সিস্টেমে তিনটা লুপ নিয়ে সামেশন 0 আসবে, সিমিলারলি চারটা লুপ নিয়ে সামেশন 0 আসবে, কারণ এগুলা নাই। সো এই জন্য আমাদের এর চেয়ার উপরের টার্মগুলা নেওয়ার দরকার নাই, জাস্ট এই দুইটা টার্ম নিলেই হচ্ছে। তাহলে আমরা ডেল্টা কিভাবে বের করব? এখন যদি আমরা দেখি তাহলে ডেল্টা সমান আমরা বলতেছি, এটা আমরা বলছি ডেল্টা সমান, তারপরে ডেল্টা যদি আমরা বের করে ফেলি, ডেল্টা যদি পেয়ে যাই, তাহলে ওইটা থেকে আমরা ট্রান্সফার ফাংশন কিভাবে বের করব? ট্রান্সফার ফাংশন হচ্ছে gs ইকুয়ালস টু cs বাই rs, এটা সমান আমরা জানি। gs ট্রান্সফার ফাংশনটা আমরা বের করব সামেশন অফ tk ডেল্টা k ডিভাইডেড বাই ডেল্টা, যে জায়গায় k হচ্ছে কি নাম্বার অফ ফরওয়ার্ড পাথ, মানে সামেশনে কয়টা টার্ম থাকবে, যে সেইটা হচ্ছে যতগুলা ফরওয়ার্ড পাথ থাকবে এই সামেশনে ততগুলা টার্ম থাকবে। তো আমাদের এই সিস্টেমে ফরওয়ার্ড পাথ হচ্ছে দুইটা, তো এই জায়গায় দুইটা টার্ম থাকবে। আর ডেল্টা তো আমরা এটা থেকে বের করতে পারবো। এখন ডেল্টা কে টি কে মিন করতেছে কি ফরওয়ার্ড পাথ গেইন, যে টি1 তাহলে ফার্স্ট ফরওয়ার্ড পাথের গেইন, টি2 সেকেন্ড ফরওয়ার্ড পাথের গেইন। আর ডেল্টা কে মিন করতেছে কি ডেল্টা কে হচ্ছে আমরা যদি ডেল্টা থেকে যেই ফরওয়ার্ড পাথ নিব ওইটার সবগুলা টার্মকে বাদ দেই, ওই ফরওয়ার্ড পাথে যতগুলা টার্ম আছে ওইগুলাকে যদি বাদ দেই তাহলে যেটা পাবো ওইটাকে আমরা বলতেছি ডেল্টা কে। একটা এক্সাম্পল দিলে সহজ হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। সো মেসনস রুল কিভাবে কাজ করবে ওইটাও তো বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো তো? স্যার। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব যে এখানে একটা সিস্টেম দেয়া আছে, দেখো এটা হচ্ছে ইনপুট rs, এটা হচ্ছে আউটপুট cs, তারপর g1 g2 g3 g4 g5 ভাবে গেইন দেয়া আছে। সো এটা একটা সিগন্যাল ফ্লো গ্রাফ দেয়া আছে। এখন বলছে কি ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন cs বাই rs, ট্রান্সফার ফাংশনটা বের করতে বলছে। সো ট্রান্সফার ফাংশন বের করার জন্য আমরা ইকুয়েশন জানি মেসনস রুল থেকে, যে সামেশন অফ tk ডেল্টা k ডিভাইডেড বাই ডেল্টা। সো এখন আমাদের t লাগবে, মানে ফরওয়ার্ড পাথ লাগবে, আর ডেল্টা বের করার জন্য লুপ গেইন গুলা লাগবে। সো এই সিস্টেম থেকে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে কতগুলা লুপ গেইন পাওয়া সম্ভব। আমরা যদি এই জায়গায় দেখি, একটা হচ্ছে G2H1 এই একটা পাচ্ছি, তারপর হচ্ছে আমরা G4H2 এই জায়গায় আরেকটা পাচ্ছি, তারপর হচ্ছে G7H4, সরি না H4 হবে না, হ্যাঁ হ্যাঁ হবে। আমরা যদি এই দিকে আসি তাহলে G7 তারপর H4, তাহলে এই জায়গায় আরেকটা পাচ্ছি। আর কি কোনো লোপ পাওয়া সম্ভব? হ্যাঁ, আমরা যদি একদম বড় করে এই নোড থেকে যদি ক্যালকুলেশন শুরু করি তাহলে G2 G3 G4 G5 তারপর G6 G7 G8 হয়ে আমরা আবার এই নোডে আসতে পারতেছি। সো এই জায়গার মধ্যে আমরা চারটা সিঙ্গেল লোপ পাচ্ছি। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কতগুলা সিঙ্গেল লুপ আছে ওইটার ট্রান্সফার ফাংশন গুলা নিয়ে আমরা লুপ গেইন বের করব। সো এখানে আমরা চারটা সিঙ্গেল লুপ গেইন পাচ্ছি। G2H1 এইটাতে পাচ্ছি G2H1, সো এটা হচ্ছে ফার্স্টটা, তারপর হচ্ছে G4H2 এটা হচ্ছে সেকেন্ডটা, তারপর হচ্ছে এই দিক থেকে G7H4, সো G7H4 পাচ্ছি, তারপর একদম বড় লুপটা পাচ্ছি। সো আমরা চারটা সিঙ্গেল লুপ পাচ্ছি। তারপর হচ্ছে কি ফরওয়ার্ড পাথ। এখন দেখতে হবে আমাদের এই সিস্টেমে ফরওয়ার্ড পাথ কয়টা আছে। আমরা যদি ফরওয়ার্ড পাথ দেখি তাহলে এই জায়গা থেকে যদি শুরু করি G1 G2 G3 G4 G5, আর কোনো ফরওয়ার্ড পাথ পসিবল না, কারণ এই এরো চিহ্নগুলো কিন্তু উল্টা দিকে আছে। সো এই ডিরেকশনে আমি যাইতে পারবো না, আবার এইটাতেও উল্টা দিকে এরো চিহ্ন আছে। সো আমার একটা মাত্র ফরওয়ার্ড পাথ পসিবল,
তাহলে ফরওয়ার্ড পাথ গেইন পাচ্ছি আমরা একদম স্ট্রেট G1 G2 G3 G4 G5। তাহলে আমরা লুপ গেইন বের করলাম, ফরওয়ার্ড পাথ গেইন বের করলাম। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি সামেশন অফ নন টাচিং লুপ টেকেন টু এট এ টাইম। যে কতগুলা নন টাচিং লুপ আছে দুইটা করে যদি আমরা নেই, তাহলে দুইটা করে নিলে কতগুলা নন টাচিং লুপ পসিবল। তাহলে আমাদের এই জায়গার মধ্যে একটা লুপ আছে, এইটার সাথে এইটা হচ্ছে নন টাচিং, তো এখানে আমরা একটা কম্বিনেশন পাচ্ছি 1 2, এই দুইটা যদি নেই তাহলে একটা নন টাচিং লুপ গেইন পাচ্ছি G2H1 আর G4H2 নিয়ে। তো এই জায়গায় G2H1 G4H2 নিয়ে আমরা একটা পাচ্ছি। আবার G2H1 এটার সাথে আমরা G7H4 এটাও নিতে পারি, তাহলে G2H1 into G7H4 আমরা আরেকটা পাচ্ছি G2H1 into G7H4। আবার এই দুইটাও আমরা নিতে পারি G4H2 into G7H4, এই দুইটাও নন টাচিং। তাহলে দুইটা করে নিয়ে নন টাচিং আমরা পাচ্ছি তিনটা, কিন্তু বড় লুপটা হচ্ছে সবগুলোর সাথে টাচিং, সো ওইটা নেওয়া যাবে না। তাহলে নন টাচিং দুইটা করে নিয়ে আমরা তিনটা কম্বিনেশন পাচ্ছি G2H1 G4H2 G2H1 G7H4 আর G4H2 G7H4। এখন আমরা দেখবো এটা হচ্ছে দুইটা করে নিছি আমরা টেকেন টু। এখন আমরা দেখবো তিনটা করে নিয়ে নন টাচিং লুপ পসিবল কিনা। এই ট্রান্সফার ফাংশন যদি খেয়াল করি তাহলে এই লুপ আর এই লুপ, এই তিনটা লুপ হচ্ছে কি একটার সাথে আরেকটা নন টাচিং, সো তিনটা করে নিয়ে আমরা একটা কম্বিনেশন পাচ্ছি। তাহলে এই তিনটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো G2H1 G4H2 G7H4, এটা হচ্ছে টেকেন 3 এট এ টাইম। এখন যদি আমরা চারটা করে নিতে চাই তাহলে আর পসিবল না, কারণ বড় লুপটা নিলে ওইটা সবগুলোর সাথে টাচিং হয়ে যাবে, সো আমাদের তিনটা টার্ম পর্যন্ত নিলেই হচ্ছে। তাহলে এই গেইন গুলো আমরা বের করলাম। এখন ডেল্টা আমরা কিভাবে বের করব? ডেল্টা বলছি 1 মাইনাস সামেশন অফ লুপ গেইনস। তাহলে 1 মাইনাস লুপ গেইন হচ্ছে চারটা টার্ম ছিল, সামেশন অফ লুপ গেইন এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, তো 1 মাইনাস সামেশন অফ লুপ গেইন এই টার্মটুকু আমরা পাইলাম। তারপর হচ্ছে কি প্লাস নন টাচিং লুপ গেইন টেকেন টু এট এ টাইম। তো নন টাচিং তিনটা টার্ম আছে দুইটা করে নিয়ে, সো এই তিনটার সামেশন নিব। তাহলে প্লাস এই তিনটা সামেশন আসবে মাইনাস নন টাচিং লুপ গেইনস টেকেন 3 এট এ টাইম। তাহলে মাইনাস তিনটা করে নিয়ে আমাদের একটা মাত্র টার্ম আছে, সো এই টার্মটা আসবে। তারপর হচ্ছে আমাদের আর বাকি টার্মগুলোর দরকার নাই, কারণ ওইগুলার আমাদের নাই। সো এটা হচ্ছে আমরা এটার ডেল্টা পাইলাম। তাহলে এই সিস্টেমের ডেল্টা ভ্যালু কিভাবে বের করতে হবে এটা বুঝলাম। সেটা হচ্ছে 1 মাইনাস প্রথমে সামেশন অফ লুপ গেইনস, তারপর সামেশন অফ নন টাচিং লুপ গেইনস দুইটা করে নিয়ে, তারপর নন টাচিং লুপ গেইনস তিনটা করে নিয়ে, এরকম করে যতগুলা সম্ভব। যদি চারটা থাকে তাহলে পরে আমরা আরেকটা টার্ম এড করতাম। তো এইভাবে আমরা ডেল্টা বের করলাম। এখন ডেল্টা 1 যে কিভাবে বের করব, আমাদের ডেল্টা 1 হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড পাথের জন্য ডেল্টা। এই জায়গায় ফরওয়ার্ড পাথ একটাই আছে, তো আমাদের এই জায়গায় কিন্তু একটাই মাত্র ডেল্টা কে টার্ম থাকবে। তাহলে ডেল্টা 1 কিভাবে বের করব? ডেল্টা 1 হচ্ছে বলছিলাম যে ডেল্টা টার্মের মধ্যে, ডেল্টার মধ্যে যতগুলা টার্ম আছে ওইটা থেকে ফরওয়ার্ড পাথে যেই টার্মগুলা থাকবে ওইগুলাকে আমরা বাদ দিব। মানে ফরওয়ার্ড পাথকে যেই টার্মগুলা টাচ করবে ওই টার্মগুলাকে আমরা বাদ দিব, দিয়ে যেটা পাবো ওইটা হবে ডেল্টা 1। তাহলে ফরওয়ার্ড পাথ হচ্ছে G1 G2 G3 G4 G5, সো এই টার্মগুলা G1 G2 G3 G4 G5 এই পাঁচটার মধ্যে যে এই পাথের সাথে যেগুলা কানেক্টেড থাকবে, সো এই পাঁচটা যে কোনোটাতে থাকলেই ওই টার্মটাকে আমরা বাদ দিয়ে দিব ডেল্টা থেকে। তাহলে ডেল্টা 1 বের করার জন্য কি করব, 1 আমরা নিলাম, তারপর G2H1 এটা আমরা নিতে পারবো না কারণ G2 হচ্ছে ফরওয়ার্ড পাথে আছে। সিমিলারলি এই জায়গায় দেখো G1 G2 G3 G4 G5 এই পাঁচটা থাকলেই আমরা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিতে থাকি, G2 বাদ দিলাম, G4 বাদ দিলাম, G7H4 এটা হচ্ছে ফরওয়ার্ড পাথে নাই। দেখো G7H4 এটা ফরওয়ার্ড পাথে নাই, ফরওয়ার্ড পাথ হচ্ছে এইটা, সো এই টার্মটা আমরা নিব। তাহলে ডেল্টা 1 এর মধ্যে আমরা 1 মাইনাস G7H4 টা নিচ্ছি, সো এই টার্মটা আমরা কাউন্ট করলাম।
তারপর এটাতে G2 G3 এগুলো আছে, এটা নেওয়া যাবে না, G2 নেওয়া যাবে না, G2 নেওয়া যাবে না, তারপর হচ্ছে G4 নেওয়া যাবে না, সিমিলারলি এই জায়গায় G2 নেওয়া যাবে না। তাহলে আমরা দেখতেছি ডেল্টা 1 এর মধ্যে শুধুমাত্র G7H4 এটা নিতে পারতেছি। সো এটা হচ্ছে আমরা ডেল্টা 1 টা পাইলাম। এভাবে আমরা ডেল্টা থেকে ডেল্টা 1 যদি দুইটা ফরওয়ার্ড পাথ থাকতো তাহলে সিমিলারলি ডেল্টা 2 নেওয়ার সময় সেকেন্ড ফরওয়ার্ড পাথের গেইনগুলা সবগুলা বাদ দিয়ে দিতাম। তারপর হচ্ছে ফাইনালি ট্রান্সফার ফাংশনটা আমরা জানি জি হচ্ছে সামেশন অফ টিকে ডেল কে ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে জিএস এটা সমান হবে টি1 হচ্ছে ফরওয়ার্ড পাথ ইনটু ডেল্টা 1 হচ্ছে এইটা ডিভাইডেড বাই ডেল্টা হচ্ছে এইটা। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশন। এইভাবে আমরা যে কোনো সিস্টেমের জন্য মেসনস রুল ইউজ করে ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবো। কার কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। বুঝতে পারছো সবাই? স্যার ডেল্টা ওয়ান আর একবার বুঝালে ভালো হতো। বুঝি নাই। প্রবলেম করতেছিল তো তাই শুনি নাই। ডেল্টা 1 টা আবার বুঝিয়ে দিতে বলতেছো? জি স্যার। আচ্ছা, ডেল্টা 1 হচ্ছে ডেল্টা থেকে আমাদের এক নাম্বার ফরওয়ার্ড পাথে, যেমন এই জায়গায় ফরওয়ার্ড পাথে কি কি আছে আমাদের G1 G2 G3 G4 G5 এই পাঁচটা জিনিস আছে। সো ডেল্টা থেকে আমরা এই পাঁচটা জিনিসের যে কোনো একটা থাকলেই ওই টার্ম থেকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে লাস্টে যেটা পাবো ওইটাই হবে ডেল্টা 1। যেমন আমরা যদি এই জায়গায় দেখি তাহলে ডেল্টা থেকে G1 G2 G3 G4 G5 এই পাঁচটা বাদ দিতে হবে। সো G2H1 এখানে G2 আছে সো এটা বাদ দিতে হবে, G4 আছে সো এটা বাদ দিয়ে দিলাম, সিমিলারলি এই জায়গায় G2 G3 G4 এটা বাদ দিয়ে দিলাম, G2 আছে এটা বাদ দিয়ে দিলাম, G2 আছে, যে কোনো একটা টার্ম থাকলে আমরা বাদ দিতে পারবো। এভাবে সবগুলা টার্ম বাদ পড়ে যাবে। কিন্তু G7H4 এটাতে হচ্ছে G7H4 এইটাতে কিন্তু ফরওয়ার্ড পাথের কোনো টার্ম নাই। সো এই টার্মটাকে আমরা নিতে পারি। তো এটাকে নিলে ডেল্টা 1 পাবো 1 মাইনাস G7H4। এইভাবে আমরা যেই ডেল্টাটা বের করব ওইটার ফরওয়ার্ড পাথে যে গেইনগুলা থাকবে ওইটার করেসপন্ডিং টার্মগুলা ডেল্টা থেকে বাদ দিয়ে দিলে যেটা পাবো ওইটাই হবে ডেল্টা 1 বা ডেল্টা 2 এরকম। মোহাম্মদ নাইম জি বলো। স্যার। স্যার হ্যাঁ, আমি বলো। বলতেছিলাম নন টাচিং লুপ স্যার দুইটা করে নিলে গেইন তো স্যার চারটা পাওয়ার কথা ছিল স্যার, তিনটা হচ্ছে কেন স্যার? চারটা, আরেকটা কোনটা বলো তুমি, কোনটা পাওয়ার কথা ছিল? একটু আগের পেজটা গেলে ভালো হতো। এটাতে হ্যাঁ স্যার, G2 দেন হচ্ছে G7, G2 আর G7 একটা হচ্ছে, মানে G2 G4 হচ্ছে একটা, হ্যাঁ আর একটা হচ্ছে স্যার এই যে G2 G3, মানে এই যে পুরোটা যেটা আছে সেইটা মানে পুরা বড় লুপটার সাথে হচ্ছে G4 একটা লুপ হচ্ছে আলাদা, এটা জি কি হচ্ছে না জি স্যার? G4 তো কিন্তু বড় লুপটার সাথে টাচিং। জি স্যার। ও বুঝতে পারছো, নন টাচিং জি না তো। স্যার। বড় লুপটার সাথে যদি তুমি G4 নাও, G4 টা তো কিন্তু বড় লুপটার সাথে ওভারল্যাপ করতেছে, তাই না? জি স্যার। জি বুঝতে স্যার। পারছো, এই পজিশনে কিন্তু ওভারল্যাপ করতেছে, এজন্য এটা তো টাচিং হয়ে যায়। মানে কোনোভাবে যদি ওভারল্যাপ করে তাহলে আমি ভাবছিলাম পয়েন্টে স্যার, এই জন্য। ওভারল্যাপ না, কোনোভাবে যদি কোনো একটা কমন নোডও থাকে তাও নেওয়া যাবে না। ওভারল্যাপ নাও করে, যেমন সাপোজ আমি যদি এই জায়গায় একটা বলি তোমাদের, যেমন এই জায়গার মধ্যে ধরো এই জায়গায় একটা লুপ আছে, তারপর এই জায়গার মধ্যে যদি আরেকটা লুপ থাকে এই ডিরেকশনে, তাহলে কি এই দুইটা কিন্তু ওভারল্যাপ করে নাই, করছে না? কিন্তু এই যে নোডটা, এই নোডটা কিন্তু দুইটাতেই কমন, সো এটাকে আমরা নন টাচিং লুপ বলতে পারবো না। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি মানে এখন। কোনোভাবেই টাচ করা যাবে না। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তাহলে আশা করি মেসন্স রুল বুঝতে পারছো। তো এখন আমরা দেখব সিগন্যাল ফ্লো গ্রাফ অফ স্টেট ভেরিয়েবল মডেল। এটা আমরা চ্যাপ্টার 3 তে অলরেডি পড়ে আসছি, যে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন বা স্টেট স্পেস মডেল থাকলে ওইটার ব্লক ডায়াগ্রাম ড্র করা, এটা আমরা পড়ে আসছি। আজকে দেখব ওইরকম স্টেট স্পেস মডেল থেকে আমরা সিগন্যাল ফ্লো গ্রাফ, ব্লক ডায়াগ্রাম আগে শিখছিলাম, এখন দেখো সিগন্যাল ফ্লো গ্রাফটা আমরা ড্র করব। সো স্টেট স্পেস মডেলে আমরা সিস্টেমটা জানি, সেটা হচ্ছে x ডট
মানে জেনারেল যে দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে x ডট সমান ax প্লাস by, এই ফর্মে থাকবে bu, আর একটা হচ্ছে y, এটা সমান হচ্ছে cx প্লাস du। দ্যাট মিন্স যে এটা হচ্ছে স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশন গুলা হবে স্টেট ভেরিয়েবল আর ইনপুট, এটা লিনিয়ার কম্বিনেশন, আউটপুট হবে স্টেট ভেরিয়েবল আর ইনপুটের লিনিয়ার কম্বিনেশন। সো এই জায়গার মধ্যে ইকুয়েশন চারটা যদি দেখি আমরা, এটা স্টেট স্পেস মডেলে রিপ্রেজেন্ট করা আছে অলরেডি। যেমন এই যে দেখো, আমাদের স্টেট ভেরিয়েবল হচ্ছে এই জায়গায় তিনটা, x1 x2 x3। সো এই জায়গার মধ্যে ডট গুলো আছে, আর এই পাশে হচ্ছে x1 x2 x3, আর ইনপুট হচ্ছে r, এটা লিনিয়ার কম্বিনেশনে রিপ্রেজেন্ট করা আছে। সিমিলারলি আউটপুটটাও স্টেট ভেরিয়েবলের লিনিয়ার কম্বিনেশনে রিপ্রেজেন্ট করা আছে। এখন এটার সিগন্যাল ফ্লো গ্রাফটা আমরা কিভাবে ড্র করব, সেটা হচ্ছে আমরা ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে দেখছিলাম। প্রথমে হচ্ছে যতগুলা এই স্টেট ভেরিয়েবল থাকবে ততগুলা পয়েন্ট আমরা নিয়ে নিব। সো x1, যে এই জায়গায় স্টেট ভেরিয়েবল তিনটা আছে আমাদের, x1 x2 x3, এই তিনটা পয়েন্ট নিলাম আমরা। তারপর হচ্ছে আমাদের x1 ডট x2 ডট x3 ডট, এইগুলা জেনারেট করতে হবে। এগুলো আমরা কিভাবে পাবো, যে x1 কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে x1 ডট পাবো। সো x1 কে ডিফারেন্সিয়েট করলে x1 ডট পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের x1 ডট, মানে sx1 s ইনটু x1। সো 1/s দিয়ে আমরা বুঝাচ্ছি কি, এটাকে ইন্টিগ্রেট করলে x1 পাওয়া যাচ্ছে। দ্যাট মিন্স x1 কে ডিফারেন্সিয়েট করলে এটা পাচ্ছি। সিমিলারলি x2 ডট হচ্ছে এইটা, x3 ডট হচ্ছে এইটা, আর এরো সিম্বলটা একটা ইন্টিগ্রেটর মিন করবে 1/s 1/s। সো এই জায়গার মধ্যে আমাদের আর ইনপুট থাকবে একটা rs, আউটপুট থাকবে একটা ys বা cs যেটাই বলি। সো এই হচ্ছে আমাদের কি কি এলিমেন্ট গুলো লাগবে, এটা আমরা নিয়ে নিলাম। তারপর কি করব, আমরা একটা একটা করে ইকুয়েশনটাকে ড্র করব। সো প্রথমটা হচ্ছে 2x1 x1 ডট, এটা সমান হচ্ছে 2x1 মাইনাস 5x2 প্লাস 3x3 প্লাস 2r। তাহলে এটাতে যদি দেখি আমরা, এটা হচ্ছে x1 ডট, এটা সমান আমরা লিখতে পারবো কি 2x1। সো 2x1 প্লাস মাইনাস 5x2 মাইনাস 5, এটা হচ্ছে x2, সো মাইনাস 5x2, এই গেইনটা হবে মাইনাস 5। তারপর হচ্ছে কি প্লাস 3x3 প্লাস 3x3, তারপর প্লাস 2r। তাহলে এই ফার্স্ট ইকুয়েশনটা পাচ্ছি। সিমিলারলি আমরা সেকেন্ড ইকুয়েশন x2 ডট x3 ডট, এটাও এই জায়গার মধ্যে লিখতে পারবো। সো সবগুলা যদি লিখি তাহলে এইরকম করে একটা সিগন্যাল ফ্লো গ্রাফ পাবো। সো একটা তো দেখাইলাম। সিমিলারলি আমরা যদি x2 ডটটা দেখি, তাহলে x2 ডট হচ্ছে এই পজিশনে। সো x2 ডট এটা সমান কি হবে, দেখো x2 ডট সমান হবে মাইনাস 6x1 মাইনাস 2x2। তাহলে এটা সমান আমরা পাবো মাইনাস 6x1, এই যে এটা হচ্ছে x1। সো এইদিকে পাচ্ছি মাইনাস 6x1 মাইনাস 2x2, পরের দুইটা টার্ম প্লাস 2x3 প্লাস 5r। তাহলে এই জায়গার মধ্যে পাচ্ছি প্লাস 2x3 প্লাস 5r। সিমিলারলি আমরা যদি x3 ডট এটাতে এইভাবে এরো সিম্বল গুলা ড্র করি, তাহলে একদম ফাইনালি আমরা এই সিগন্যাল ফ্লো গ্রাফটা পাবো। সো এই যে স্টেট স্পেস মডেলটা যেটা, এটাকে আমরা এই ফ্লো গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তারপর আউটপুটটাকে আমরা কিভাবে নিব, সিমিলার ওয়েতে। আউটপুট সমান হচ্ছে কি মাইনাস 4x1 প্লাস 6x2 প্লাস 9x3। তাহলে এই জায়গার মধ্যে পাবো কি মাইনাস 4x1 প্লাস 6x2 প্লাস 9x3। সো এইটা হচ্ছে আমাদের যেই ভেরিয়েবল মডেলের কথা বললাম, এইটার সিগন্যাল ফ্লো গ্রাফ। সো এই যে রিপ্রেজেন্টেশনটা, এটাকে ফেজ ভেরিয়েবল ফর্ম বলা হয়। এটা হচ্ছে ফেজ ভেরিয়েবল ফর্ম। এখন আমরা চাইলে অল্টারনেটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। যে এটা হচ্ছে একটা ওয়ে, যেটা আমরা চ্যাপ্টার 3 তে শিখে আসছিলাম, যে স্টেট স্পেস মডেল থেকে ব্লক ডায়াগ্রাম ড্র করা, ওইটার সিগন্যাল ফ্লো গ্রাফ, ওইটাকে আমরা বলতেছি ফেজ ভেরিয়েবল ফর্ম। এখন আমরা অল্টারনেটিভ কয়েকটা ওয়ে দেখব। তার মধ্যে প্রথমে যেটা, সেটাকে আমরা বলতেছি ক্যাসকেড ফর্ম।
তাহলে ক্যাসকেড ফর্ম নাম থেকে আমরা বুঝতেছি এটার রিপ্রেজেন্টেশনটা কি হবে, ট্রান্সফার ফাংশনটাকে আমরা ক্যাসকেডেড করে দিব। তো প্রথমে সাপোজ এরকম একটা ট্রান্সফার ফাংশন আছে, যে এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। তো প্রথমে কি করতে হবে, এটাকে আমাদের কয়েকটা ক্যাসকেডেড ব্লকে ডিভাইড করতে হবে। সো এটাকে আমরা যদি ক্যাসকেডেড ব্লকে নেই, তাহলে 1/s+2 ইন্টু 1/s+3 ইন্টু 1/s+4 ইন্টু 24, এইভাবে যদি আমরা লিখি, তাহলে তিনটা ক্যাসকেডেড ট্রান্সফার ফাংশনের হিসেবে আমরা এটাকে লিখতে পারতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাসকেড ফর্মে ব্লক ডায়াগ্রাম ড্র করলাম। এখন আমরা যদি এই ক্যাসকেড ফর্মগুলার সিগন্যাল ফ্লো গ্রাফ বা স্টেট স্পেস মডেল মানে ম্যাট্রিক্স ফর্ম রিপ্রেজেন্টেশন করি, তাহলে কিভাবে করব দেখো। সো এই টার্মগুলা হচ্ছে তিনটাই হচ্ছে আইডেন্টিক্যাল, এটা হচ্ছে একই ফর্মে আছে। তো আমরা যদি একটা জেনারেলাইজড ফর্ম নেই ক্যাসকেডের ক্ষেত্রে, তাহলে জেনারেলাইজড ফর্ম আমরা এইভাবে লিখতে পারি। যেমন শুধুমাত্র এই ব্লকের কথা যদি চিন্তা করি, তাহলে এইটার আউটপুট ডিভাইডেড বাই এটার ইনপুট হবে এইটার ট্রান্সফার ফাংশন। সো এটাকে আমরা লিখতে পারি CIS, আই দিয়ে মিন করতেছি যে কোনো একটা পার্টিকুলার ব্লক, ডিভাইডেড বাই RIS ইকুয়ালস টু 1/s+AI, ওই ব্লকের ট্রান্সফার ফাংশন। তাহলে এটা হচ্ছে জেনারেলাইজড কেস। সো এটা থেকে আমরা লিখতে পারবো s+AI ইন্টু CIS ইকুয়ালস টু RIS। সো এখন এইটা থেকে আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস করি, তাহলে SCIS এটাকে আমরা ডিফারেন্সিয়েশন পাবো, একটা ডিফারেন্সিয়েশন, আর ইনটু AI CIS এটাকে পাবো AICIT, আর RIS কে লিখতে পারবো RIT। তো এটা থেকে যদি আমরা ডিফারেন্সিয়েটেড টার্মটাকে আলাদা করি, তাহলে ফাইনাল ইকুয়েশনটা পাবো এইটা। সো এইটাকে আমরা লিখতে পারি কি SCIS, এইটা সমান তাহলে হচ্ছে মাইনাস AICI প্লাস RI, এটা হচ্ছে তাহলে ফাইনাল ফর্ম। সো এইটাকে যদি আমরা এখন স্টেট স্পেসে রিপ্রেজেন্ট করি, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, ইনপুট হচ্ছে RI, আউটপুট হচ্ছে CI, তারপর হচ্ছে SCI। এটা আমরা কিভাবে পাবো, একটু আগেই দেখছি যে এইটাকে একবার ডিফারেন্সিয়েট করব, দ্যাট মিন্স 1/s ইন্টিগ্রেটরের আগে যদি একটা নোড নেই, সো এটা মিন করবে SCIS। তাহলে SCIS এটা সমান হচ্ছে কি মাইনাস AICI প্লাস RI। তাহলে SCIS এটা হচ্ছে কি দেখো মাইনাস AICI, সো মাইনাস AICI প্লাস RI। তাহলে এই ফর্ম দিয়ে এইভাবে একটা ব্লক দিয়ে আমরা প্রত্যেকটা পার্টিকুলার ব্লককে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেলাইজ রিপ্রেজেন্টেশন। ক্যাসকেড ফর্মে যদি কোনো ব্লক থাকে, তাহলে এই ব্লকের জায়গায় আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে এরকম এই পার্টটুকু বসায় দিতে পারি, যেই জায়গায় এই মাইনাস AI এটা হচ্ছে তার এই পার্টগুলা মিন করবে। তাহলে এখন যদি এইটার ক্যাসকেড ফর্ম নেই, কি পাবো, আমরা দেখলাম জেনারেলাইজ ফর্মে এইটার জায়গায় আমরা এইটা ইউজ করতে পারি। তাহলে এইটার ক্যাসকেড যদি করি এখন সিগন্যাল ফ্লো গ্রাফে, তাহলে কি পাবো, RS, তারপর হচ্ছে 24, RS থেকে 24, তারপর 1/s+2, এইটার জায়গায় আমরা লিখতে পারবো কি, এই ব্লকের জায়গায় জাস্ট এই জায়গায় এই পার্টটা আমরা বসায় দিব, যেখানে এখানে এই 2 এর করেসপন্ডিং AIটা হবে। তাহলে এই জায়গায় আমরা এই ব্লকটা পাচ্ছি -2। সিমিলারলি এইটার জায়গায় আমরা এই পার্টটুকু পাচ্ছি, এইটার জায়গায় এই পার্টটুকু ইউজ করতে পারবো, জাস্ট এই টার্মগুলো চেঞ্জ হবে, -2 -3 -4। এইভাবে আমরা ক্যাসকেড ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এটা হচ্ছে ক্যাসকেড রিপ্রেজেন্টেশন অফ সিগন্যাল ফ্লো গ্রাফ। এখন যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে দেখতে চাই, তাহলে কি লিখব, সিগন্যাল ফ্লো গ্রাফটা জেনারেট করার পরে এখন কি করব, আমরা এইটা থেকে যদি ইকুয়েশন গুলা লিখি, তাহলে স্টেট ভেরিয়েবল যদি বলি, যেমন x1 x2 x3 এই তিনটা হচ্ছে স্টেট ভেরিয়েবল। তাহলে x1 ডট এই পয়েন্টটা হচ্ছে x1 ডট, এইটার সময় আমরা লিখতে পারবো কি -4x1 প্লাস x2, তো এটা পাচ্ছি। সিমিলারলি x2 ডট, এটার সময় পাবো -3x2 প্লাস x3, সো এই টার্মটা পাইলাম। সিমিলার ওয়েতে আমরা x3 ডট এই টার্মটা পাবো। আউটপুটটা হবে কি, আউটপুটটা হবে ডাইরেক্ট x1, সো y x1। তো এখন এটা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে x ডট এটা সমান হবে
একটা ম্যাট্রিক্স ইনটু এক্স প্লাস আরেকটা ম্যাট্রিক্স ইনটু ইনপুট, আর এটা হবে আউটপুট। সো এটা হচ্ছে স্টেট স্পেস মডেল। সো এইটা হচ্ছে ক্যাসকেড ফর্মের জন্য স্টেট স্পেস মডেল। তাহলে আমরা দুইটা স্টেট স্পেস মডেল শিখলাম, একটা হচ্ছে ফেজ ভেরিয়েবল ফর্মের জন্য আর আরেকটা হচ্ছে ক্যাসকেড ফর্মের জন্য। দুইটার মধ্যে ডিফারেন্স খেয়াল রাখবা, ফেজ ভেরিয়েবল ফর্মে যে কোএফিসিয়েন্ট গুলা থাকে একদম নিচে এইদিকে, আর ক্যাসকেড ফর্মে হচ্ছে প্রত্যেকটা টার্মের পোল গুলা এই ডায়াগোনাল বরাবর থাকে, -4 -3 -2, এটা হচ্ছে ডায়াগোনাল বরাবর থাকে। তো এইটা হচ্ছে আমরা দুইটা রিপ্রেজেন্টেশন শিখলাম, বাকিগুলা নেক্সট ক্লাসে শিখবো। আজকে এই পর্যন্তই। এখন কারো কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোয়েশ্চন আছে?